বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই গরমে আপনার চাষকৃত মাছ কি নিরাপদে আছে? আপনার বিনিয়োগ, আপনার ভবিষ্যতের স্বপ্ন কি নিরাপদে আছে? এই গত কয়েকদিন ধরে যে গরমের যে ভয়াবহতা প্রতিদিন বেড়েই চলছে। হয়তো আপনি ভাবছেন যে মানুষ তথা প্রাণীকুল যারা আছে তারা হয়তো গরমে অতিষ্ঠ হয়েছে, কিন্তু মাছ তো জলজ প্রাণী, সে তো পানিতে বসবাস করে, মাছের আবার ঝুঁকি কিসের? কিন্তু আমি আপনাদেরকে বলছি, এই তীব্র গরমে মাছ রয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিতে। এবং মাছের ঝুঁকিটা তখনই সবচেয়ে বেশি হয় এই গরমের মধ্যে যখন বৃষ্টি হয়। একরকম বলতে গেলে মাছ তখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। সম্পূর্ণ ভিডিও জুড়ে যদি আপনারা আমার সাথেই থাকেন, তাহলে এই তীব্র গরমে মাছ কিরকম ঝুঁকিতে রয়েছে, আমাদের একজন চাষির স্বপ্ন এবং ভবিষ্যৎ এবং বিনিয়োগ কি পরিমাণ ঝুঁকিতে রয়েছে, এই গরমে আমাদের পুকুরের এবং মাছের কি কি ক্ষতি হয়, গুরুত্বপূর্ণ করণীয় কি, এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। হয়তো আপনি এমনটাও ভাবতে পারেন, নদী নালা খাল বিলে তো প্রচুর মাছ রয়েছে, তারা তো কোনো সমস্যাই নেই। কিন্তু আপনাকে একটা বিষয় ভাবতে হবে, আপনি কিন্তু মাছ চাষ করছেন বদ্ধ জলাশয়, এবং নদী নালা খাল বিলের চেয়ে আপনার মজুদ ঘনত্ব অনেক বেশি। আপনার মাছ শুধু প্রাকৃতিক খাদ্য খেয়েই কিন্তু বড় হচ্ছে না, তাকে আপনি পর্যাপ্ত পরিমাণে সম্পূরক খাদ্য দিচ্ছেন। সেই খাদ্যটা কিছুটা ওয়েস্টেজ হচ্ছে, তার মলমূত্র আমরা যদি একটু বাড়তি যত্ন না নেই, একটু বাড়তি গুরুত্ব না দেই, তাহলে এই গরমে আমাদের চাষকৃত মাছ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকবে। তো এখান থেকে পরিত্রাণের উপায় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই আসবো মাটি। এই গরমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের পুকুরের তলানির যে মাটি, কারণ এই মাটিতে যে জৈব পদার্থের ডিপোজিট যেটা রয়েছে, এই গরমের সময় দ্রুত এর পচন প্রক্রিয়া সম্পন্ন হয়, খুব দ্রুত এটা পচে যায়। পুকুরের তলানিতে অ্যামোনিয়া গ্যাসের তৈরি হয়, হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হয়, নাইট্রেট তৈরি হয়, নাইট্রেট তৈরি হয়, অর্থাৎ একটা বিষের ভান্ডার, বিষের পোটলা তৈরি হয়ে থাকে আমাদের পুকুরের তলানিতে। তার কারণটা হলো, গরমের মাত্রাটা যখন বাড়ে, পানিটা দুইটা স্তরে ভাগ হয়ে যায়, পানির দুইটা লেয়ার হয়। উপরের স্তরে অক্সিজেনের যে সরবরাহ এটা ঠিক থাকে, আর নিচের স্তরে অক্সিজেন যথেষ্ট পরিমাণ কম থাকে। গরমের মাত্রা যখন বাড়ে তখন পানির অক্সিজেন ধারণ ক্ষমতাও কমে, কিন্তু আমাদের মাছের অক্সিজেন গ্রহণের চাহিদা বা মাত্রাটা কিন্তু বাড়ে, এবং মাছের মেটাবলিজম শক্তিটা বেড়ে যায়। এই সময়টায় দেখবেন যে মাছ অনেক সময় শুধু উপরে ভাসেই না, এরা অনেক সময় একদম মাথাটা পানির উপরে নিয়ে আসে, এবং অনেক জোরে জোরে মাছ নিঃশ্বাস গ্রহণ করতে থাকে। মাছের অক্সিজেন গ্রহণ করা, যেটাকে এই যে দুই পাশের যে কানকোয়া যেটা আছে, এটা তো সবসময় এরকম করতেই থাকে, এবং মুখটা একটা স্বাভাবিক গতিতে সে হা করে এবং বন্ধ করে। কিন্তু এই সময়টা দেখবেন যে এর মুখ হা করার এবং বন্ধ করার এর গতিটা অনেক বেশি হয়ে যায়, স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয় এই সময়টায়। মানে তার যে পরিমাণে অক্সিজেনের চাহিদা রয়েছে, সেই পরিমাণ অক্সিজেন আমার পুকুরে সেখানে নেই। এবং সবচেয়ে বেশি বিপত্তিটা ঘটে এই গরমের মধ্যে যখন বৃষ্টি হয়। বৃষ্টির পানি যখন আমাদের পুকুরের উপরি স্তরের পানিটাকে একটু শীতল করে দেয়, তখন নিচের স্তরের পানি এবং নিচের স্তরে জমে থাকা সেই অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড গ্যাস, নাইট্রাইট, নাইট্রেট সবকিছু উপরে উঠে যায়। অর্থাৎ তখন আমার মাছ চাষের যে সমস্ত জলাশয়টা, এটা একটা বিষের পোটলা তৈরি হয়ে যায়। এই সময়টাই কিন্তু আমাদের মাছ মারা যাওয়ার সংখ্যাটা থাকে সবচেয়ে বেশি। এবং এই সময়টায় আমাদের পুকুরের পানির যে রং,
এটা কিন্তু খুব ঘন ঘন এবং দ্রুত পরিবর্তন হয়। কখনো দেখবেন যে এটা একটু বাদামি কালার হয়েছে, কখনো আবার লালচে হয়ে গেছে, কখনো পানিটা কালচে হয়ে গেছে, কখনো পানিটা ঘোলাটে হয়ে গেছে। মানে পানি এক এক সময় এক এক ধরনের রং ধারণ করে। এবং এই সময়টায় অনেক সময় আমাদের টোটাল যে ফাইটোপ্ল্যাঙ্কটন অর্থাৎ পানির যে সবুজ রংটা, এটা অনেক সময় ক্র্যাশ করে, পানিটা সাদা হয়ে যায়। এবং অনেক সময় পানিটা অত্যাধিক পরিমাণে সবুজ হয়ে যায়, অর্থাৎ ফাইটোপ্ল্যাঙ্কটনের মাত্রা খুব বেশি বেড়ে যায়। কখনো কখনো আমরা এই যে পুকুরের উপরিভাগে ইউগ্লেনা বা লাল সর, এটার উপস্থিতিও আমরা দেখতে পারি। তো যদি আমাদের পুকুরে ফাইটোপ্ল্যাঙ্কটনের মাত্রাটা বেড়ে যায়, যেহেতু আমার পুকুরে অক্সিজেন সংকট রয়েছে, সেক্ষেত্রে আমাদের ফাইটোপ্ল্যাঙ্কটন দিনের বেলা অক্সিজেন তৈরি করে ঠিকই, কিন্তু রাতে কিন্তু সে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন গ্রহণ করে। তো এই পরিমাণ অক্সিজেন কিন্তু এই অতি গরমের সময় আমাদের পুকুরে থাকে না। তখন বড় ভলিউমের একটা এই ফাইটোপ্ল্যাঙ্কটন সেখানে মারা যায়, মারা গিয়ে এটা টক্সিক হয়। এটা যদি মাছ খায় তাহলেও সেখানে মাছ অসুস্থ হয়, মাছ মারা যেতে পারে। এবং এটা নিচে গিয়ে জমে এখানে তো অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড গ্যাস, নাইট্রেট, নাইট্রেট এটাও তৈরি হয়। মানে সব দিক দিয়ে কিন্তু গরম আমাদের মাছ চাষের জন্য যথেষ্ট রিস্কি একটা সময়। এবং এই সময়টায় পিএইচ কিন্তু যথেষ্ট পরিমাণ ওঠানামা করে। সকালবেলা দেখবেন যে পিএইচ কমে গেছে, রাতের বেলা আবার পিএইচ মান বেড়ে গেছে। এই সময়টায় আমাদের মাছ খাদ্য গ্রহণ কম করতে চায়। এই সময়টায় মাছের ফুলকা ক্ষতিগ্রস্ত হয়, ফুলকা লাল হয়ে যায়, মাছের রং অনেক সময় ফ্যাকাশে হয়ে যায়। মাছ দেখবেন অনেক সময় অলস ভাবে সে চলাফেরা করে, মাছের চলার যে একটা স্বাভাবিক গতি, সেই গতিটা থাকে না। অনেক সময় মাছ খুব স্লো গতির হয়ে যায়, মানে দেখলেই মনে হয় যেন মাছটা অলস। তাহলে এই সময় এই অবস্থায় আমাদের করণীয় কি? এখানেই কিন্তু আমরা অনেক চাষির এই ভুলটা করে থাকি। সর্বপ্রথম আমাদের যে কাজ হলো যে মাসিক পরিচর্যা যেটা করি, চুন, লবণ যাই দেই না কেন, এটা আমাদের অর্ধমাসিক তো করতেই হবে, প্রয়োজনে 7 থেকে 10 দিনে করা সবচেয়ে ভালো। এবং আমাদের এই মাসিক যে ডোজ বা পরিচর্যাটা আমরা করি, এই সময়টায় যদি আমরা কিছুটা প্রোবায়োটিক, সেটা প্যাকেটজাত প্রোবায়োটিক হোক আর আমাদের হাতে তৈরি প্রোবায়োটিক হোক, যদি প্রোবায়োটিকটা আমরা পুকুরে ব্যবহার করি, তাহলে আমাদের এখানে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণটা বাড়বে। আমরা শুধু মাসিক পরিচর্যা এবং প্রোবায়োটিক ব্যবহার করলেই হবে না। এই গরমের সময় আমাদের সপ্তাহে একদিন খাদ্যটা বন্ধ রাখা অতি উত্তম। কারণ আমাদের পুকুরে কিছু প্রাকৃতিক খাদ্য থাকে, আমরা যে খাদ্যটা দেই সেখান থেকে কিছু খাদ্য ওয়েস্টেজ হয়। এটা যাতে ওই বন্ধের দিনটায় মাছ খুঁজে খুঁজে খেতে পারে, আমাদের পুকুরের পরিবেশটা ঠিক থাকে। এবং অন্যান্য দিন রেগুলার আমরা যে খাবারটা দেই, সেই খাবারটা অন্তত পক্ষে 15 থেকে 20% খাদ্য এখন কম দেওয়া উচিত। এবং এই সময় আপনারা অবশ্যই চেষ্টা করবেন দুপুরবেলা খাবারটা না দেওয়ার জন্য। খাবারটা সকালবেলা দিবেন এবং বিকেলবেলা 4টার পরে। যদি আপনি ভাসমান প্লেট খাদ্য দেন, তাহলে 10 থেকে 15 মিনিটে মাছ খেয়ে ফেলবে, এরকম একটা আন্দাজ করে আপনি খাদ্যটা দিবেন। আর যদি হাতে তৈরি খাদ্য দেন, তাহলে হয়তো 20 মিনিট থেকে সর্বোচ্চ 30 মিনিট, এই সময়ের ভিতরে মাছ এই খাদ্যটা খেয়ে ফেলবে, এরকম একটা আন্দাজ করে আপনি খাদ্যটা দিবেন। অবশ্যই আপনারা যারা হাতে তৈরি খাদ্য প্রয়োগ করেন, তারা ট্রে পদ্ধতিটা ব্যবহার করতে পারেন, যাতে আপনার বুঝতে সুবিধা হয় যে আপনার মাছ কতটুকু খাদ্য গ্রহণ করছে। এবং প্রতিদিন সকাল 5টা থেকে 7টা এই সময়ের ভিতরে আপনি খাদ্যটা দিলেন, আবার বিকেল 4টা থেকে 5টা এই সময়ের ভিতরে খাদ্যটা দিলেন, 11টা থেকে কমপক্ষে 3টা পর্যন্ত কোনো রাসায়নিক, কোনো জৈব সার, এটা যতটা কম প্রয়োগ করা যায়। এবং যারা পুকুরে মোলাসেস ব্যবহার করেন, তারা এখন মোলাসেসের পরিমাণটাও চেষ্টা করবেন খুব কম পরিমাণে ব্যবহার করার জন্য।
এই সময়টা যাদের এয়ারেটর রয়েছে তারা পুকুরে এয়ারেটর দিয়ে একটু এয়ারেশন দিলেন, আর যাদের এয়ারেটর নেই তারা এখানে একটু ঢেউ দিলেন, বা যে কোনো কায়দায় আপনার পানিটাকে একটু ওলট পালট করে দিলেন যাতে আপনার অক্সিজেনের সরবরাহটা ঠিক থাকে। আপনারা 4টার পর থেকে সকাল 7টা পর্যন্ত বা 6টা পর্যন্ত এই সময়টা আপনারা একটু এয়ারেশনটা পুকুরে দিতে পারেন। আর যাদের এয়ারেটরের ব্যবস্থা নেই তারা যদি অন্তত সপ্তাহে একদিন 15 থেকে 20% পানি পরিবর্তন করেন, পুকুরের এক পাশ দিয়ে মোটর দিয়ে আপনি কিছু পানি ফেলে দিলেন, অন্য পাশ দিয়ে কিছু পানি ঢুকালেন, অথবা কিছু পানি ফেলে দিয়ে আবার আপনি নতুন কিছুটা পানি অ্যাড করলেন, তাহলে সবচেয়ে ভালো হয়। আপনারা লবণ তো অবশ্যই ব্যবহার করবেন, কারণ এই গরমের সময় মাছের জন্য লবণটা অনেকটা স্যালাইনের মতো কাজ করবে। এটা আপনারা প্রতি সপ্তাহে ব্যবহার করবেন। আর চুনটা চেষ্টা করবেন সকালবেলা রৌদ্রের তাপ বাড়ার আগে অথবা বিকেল বেলা, আপনার 5টার পরে অথবা রাতে। পিএইচ কমলেও আমরা চুন ব্যবহার করব, পিএইচ বাড়লেও আমরা চুন ব্যবহার করব, কিন্তু একমাত্র যখনই পুকুরে অ্যামোনিয়া হয় এই সময়টায় আমাদের চুন ব্যবহার করা খুব ডেঞ্জারাস হয় মাছের জন্য। এজন্যই আমি কিন্তু প্রায়টা ভিডিওতে বলি যে আপনারা চুন দেওয়ার আগে পুকুর অন্তত একটু নুন দিয়ে নিতেন। লবণটা যদি দেন তাহলে এই যে এখানে যে স্যালাইনিটির যে ব্যাপারটা থাকে, মাছ একটু বাড়তি শক্তি, একটু এনার্জি মাছ এখানে পায়। সেখানে যদি পিএইচ এর এই পরিবর্তনটা কিছু হয়ও, সেটা খুব সহজে মাছ এটাকে সয়ে নিতে পারে। এজন্য আগে লবণটা ব্যবহার করে তারপরে আপনারা চুনটা ব্যবহার করবেন। এবং প্রতিদিন সকালবেলা আপনারা ফজরের পরে অর্থাৎ 5টা থেকে 7টার মধ্যে আপনারা পুকুর পাড়ে যাবেন এবং দেখবেন যে আপনার মাছের অবস্থাটা কি, মাছটা কি দুর্বল আছে, মাছ কি পানির উপরই স্তরে এসে সে অক্সিজেনটা গ্রহণ করছে, না মাথাটা একদম পানির উপরে সে তুলে ফেলেছে, মাছগুলো কি একটা জায়গায় জড়ো হয়ে আছে কিনা, পুকুরের বিভিন্ন কোণে তারা জড়ো হয়ে আছে কিনা, তারা অলসভাবে চলাচল করছে কিনা, এই বিষয়টা আপনারা যথেষ্টভাবে নজর রাখবেন এদিকটায়। তা আশা করি এই তীব্র গরমে আপনারা আপনার পুকুরের পরিচর্যা এবং মাছের খাদ্য ব্যবস্থাপনা ঠিকঠাক ভাবে করবেন। আপনাদের মাছ নিরাপদ থাক, আপনারা মাছ চাষে সবাই লাভবান হন। আজ এই পর্যন্তই, আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফিজ।